আসসালামু আলাইকুম। আজ 2রা জুন 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের অপচেষ্টা রুখে দিল বিজিবি। এনসিপি গঠনের মাস্টারমাইন্ড কে, জানালেন রাশেদ খান। জামায়াতের আমির কি সত্যিই কাতারে মিটিং করেছেন? এবার বিস্তারিত। গত কয়েক সপ্তাহে আদালতের নির্দেশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকার নাম করে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে হাজারেরও বেশি কথিত বাংলাদেশিদের পুশব্যাক করেছে বিএসএফ। এবার বিজিবির বাধা ও সীমান্ত এলাকায় গ্রামবাসীদের করা প্রহরায় পুশব্যাকের চেষ্টা ব্যর্থ হচ্ছে। মিডিয়া সূত্রের খবর, আসাম বাংলাদেশ সীমান্তের চাপের মুখে দফায় দফায় সবাইকে ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিএসএফ। জানা গেছে, বিএসএফ এ ব্যাপারে কোনো কথাই জানতে চায়নি, তবে নীরবেই ফিরিয়ে আনার কাজ হচ্ছে। অবশ্য স্থানীয়দের অভিযোগ, রাতে সীমান্ত এলাকার আলো নিভিয়ে চোরাগোপ্তা পুশব্যাকের চেষ্টা চলছে। পর্যবেক্ষক মহলের মতে, ভারতের গায়ের জোরে কোনো নথি ছাড়া পুশব্যাকের চেষ্টা চ্যালেঞ্জের মুখে পড়েছে। মিডিয়া সূত্রে জানা গিয়েছে, লালমনিরহাটের 3 উপজেলার 6 সীমান্ত পয়েন্ট দিয়ে গত কয়েকদিনে 70 জনকে পুশব্যাক করেছিল বিএসএফ, কিন্তু বিজিবি তাদের গ্রহণ করেনি। মানকাচর আদিতমারি সীমান্তে কয়েক দফা পতাকা বৈঠক ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হলেও বাংলাদেশ সাফ জানিয়েছে, যাদের পাঠানো হচ্ছে তারা কেউই বাংলাদেশি নয়, সবাই আসামের অধিবাসী। ফলে বাধ্য হয়ে বিএসএফ তাদের ফেরত নিয়ে এসেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের মাস্টারমাইন্ড 3 জন। তারা হচ্ছেন নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই বিষয়টি জানান তিনি। মোহাম্মদ রাশেদ খান বলেন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপির মাস্টারমাইন্ড। এটি কোনো স্বাভাবিক দল নয়, এই দল সরকারের আশীর্বাদ পুষ্ট দল। নাহিদ অন্তর্বর্তী সরকারের থাকা অবস্থায় এনসিপি গঠনের কার্যক্রম শুরু হয়। যখন তিনি উপদেষ্টা ছিলেন, আসিফ, মাহফুজ তো এখানে আছেন। তাদের 3 জনের মাধ্যমে এ দল গঠনের প্রক্রিয়া শুরু হয়। বাকিরাও সম্পৃক্ত ছিলেন, কিন্তু এই 3 জন হলেন মূল মাস্টারমাইন্ড। নাহিদ ইসলামের মন্ত্রী পাড়ার বাসায় এই দল গঠনের সমস্ত প্রক্রিয়া আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিভিন্ন পক্ষকে সেই দলে যুক্ত হওয়ার জন্য ডাকা হয়েছে। আমরা এই বিষয়গুলো কিভাবে জানলাম? আমাদের কতিপয় নেতাদের তারা প্রলোভন দেখিয়েছেন এবং দলের সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন। নাহিদ একটা মিথ্যা কথা বলেছেন, বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। তিনি গণঅভ্যুত্থানের নায়ক, আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। ছেলেটা অনেক সংগ্রাম করেছে। তিনি প্রেস ব্রিফিং করা অবস্থায় কিভাবে মিথ্যা বললেন? তিনি বলেছেন যে মাহফুজ, আসিফ এই 2 উপদেষ্টা এনসিপির সঙ্গে সম্পৃক্ত না। এই কথাটা মিথ্যা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এখনও দলের সঙ্গে সম্পৃক্ত এবং তারা সরকারে রয়েছেন এনসিপির প্রতিনিধি হয়ে। যতক্ষণ না পর্যন্ত তারা দল গঠন করেছে, তার আগ পর্যন্ত তারা গণ অভ্যুত্থানের ছাত্র জনতার প্রতিনিধি ছিলেন। 3 মাসের মধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার রাজধানীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপস্থিত ছিলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপিকে মাইনাস করার চেষ্টাও করা হলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তা মোকাবেলা করতে প্রস্তুত। যে সকল উপদেষ্টা সরকারে বসে আরেকটা দলের পৃষ্ঠপোষকতা করছে, তাদের পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তিনি আরও বলেন, করিডোর দেয়া বা সচিবালয়ের অধ্যাদেশ জারি সহ এই ধরনের সিদ্ধান্তগুলো নেবে নির্বাচিত সরকার। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেন। অন্তর্বর্তী সরকার বিএনপির সমালোচনায় ব্যস্ত, দাবি করেছেন ফখরুল। সমালোচনা বাদ দিয়ে দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না, গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয়, তবে গণতন্ত্র হুমকিতে পড়বে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন।
জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি গোপনে কাতারের দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তা সরাসরি নাকচ করে দিয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে তিনি দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি বলে দাবি তাদের। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। আমাদের বক্তব্য হলো, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। তিনি দেশেই ছিলেন। দেশবাসীর জ্ঞাতার্থে 28 মে থেকে 31 মে পর্যন্ত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের অনুষ্ঠিত প্রোগ্রাম শিডিউল নিম্নে দেয়া হলো। এতে বলা হয়, 28 মে বুধবার সকালে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে শাহবাগ মোড়ে সংবর্ধনা দিয়েছেন এবং বেলা 11:30টার দিকে মগবাজার আল ফালাহ মিলনায়তনে তার সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি একই দিন বিকেলে মগবাজার কাজী অফিস লেনে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমের কবর এবং আজিমপুর কবরস্থানে যথাক্রমে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও এটিএম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন। ডাক্তার শফিকুর রহমান 29 মে বৃহস্পতিবার সারাদিন নিজ বাসা বসুন্ধরায় এবং একই দিন রাতে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন। 30 মে শুক্রবার ভোর থেকে সকাল 9টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। এদিন বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াতের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 29 ও 30 মে কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াতের প্রবেশ ও বৈঠকের সিসিটিভি ফুটেজ আমাদের অফিসে সংরক্ষিত রয়েছে, যে কেউ চাইলে তা যাচাই করে দেখতে পারেন। এতে আরও বলা হয়েছে, 30 ও 31 মে জুমাবার ও শনিবার জামায়াতে ইসলামীর রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের 2 দিন ব্যাপী অনুষ্ঠিত শিক্ষা শিবিরের সমাপনী দিনে আমিরে জামায়াত প্রধান অতিথির বক্তব্য দেন, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শিক্ষা শিবিরে দেয়া বক্তব্য দৈনিক পত্রিকায় এসেছে। 31 মে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং একই দিন সন্ধ্যা 7টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ছড়ানো মিথ্যা তথ্যানুযায়ী জামায়াতের আমির যদি দেশের বাইরে গিয়ে থাকেন তবে তার সকল তথ্য বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে থাকার কথা। কেউ চাইলে সেটিও যাচাই করে দেখতে পারেন। আরও বলা হয়েছে, আমরা মনে করি আমিরে জামাতকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। ডাক্তার শফিকুর রহমানকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠকে আমাদের পজিটিভ রেসপন্স জানানো হয়েছে। আমরা আশা করছি দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাব। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেয়া হয়, আমরা তা বলেছি। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বিষয়ক যে আপিল ছিল সে আপিলের শুনানি হয়েছে এবং কোর্ট রায় দিয়েছেন। সে রায় নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নিয়েছিল তা ফিরে পেয়েছি। ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, আজকের বৈঠকে আদালতের রায় এক্সিকিউশন করার বিষয়ে নির্বাচন কমিশনে যে আবেদনটা করা হয়েছিল তা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের এ বিষয়ে পজিটিভ রেসপন্স করেছেন এবং দ্রুত এ বিষয়টি কার্যকর করা হবে জানানো হয়েছে। আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে আমরা তা ফিরে পেতে চাই।
প্রতীকের বিষয়ে তিনি বলেন, আদালতের আদেশে বলা হয়েছে সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি, কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না। আমরা আশাবাদী যে দাঁড়িপাল্লা প্রতীকই আমরা ফিরে পাব। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বেলা 12টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকান্ত, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এর আগে রোববার রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ। নতুন ডিজাইনের 6টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে 500, 200, 100 ও 10 টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং 5 ও 2 টাকার মূল্যমান কারেন্সি নোট। এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের 1000, 50 ও 20 টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল, যা রোববার প্রথমবারের সীমিত পরিসরে ব্যাংকগুলোকে দিয়েছে। সোমবার থেকে গ্রাহকরা এসব নোট বিনিময় করতে পারবেন। তবে চাহিদা অনুযায়ী নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এজন্য ঈদের ছুটির আগে রাজধানী ছাড়া অন্য জেলা শহরে এসব নোট মিলবে না। নতুন প্রকাশ করা 6টি নোটের নকশায় যা থাকছে: 500 টাকার নোটের সামনে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে শাপলার ছবি রয়েছে। পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নোটটি সবুজ রঙের। 200 টাকার নোটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা লেখা এবং শাপলার ছবি রয়েছে। পেছনে জুলাই 2024 সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতির ছবি আছে। নোটটি হলুদ রঙের। 100 টাকা নোটে সামনে বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে। 10 টাকা নোটের সামনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং পেছনে আবার গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি আছে। নোটটি গোলাপি রঙের। 5 টাকা নোটের সামনে ঢাকার তারা মসজিদের ছবি এবং পেছনে গণঅভ্যুত্থানের গ্রাফিতি রয়েছে। নোটটি গোলাপি রঙের। 2 টাকার নোটের সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং পেছনে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের ছবি রয়েছে। নোটটি হালকা সবুজ রঙের। সব নোটেই রয়েছে জাতির ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা। এছাড়া জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, মূল্যবান ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ব্যবসা সম্পর্কে না জেনে যেমন ব্যবসায় বিনিয়োগ করা যথার্থ নয়, ঠিক একইভাবে বলা যায় কোনো একটি প্রাযুক্তিক অনুষঙ্গ সম্পর্কে না জানা থাকলে সেটি ব্যবহার করাও ঠিক নয়। প্রিয় বন্ধুরা, ধরুন একটা ব্র্যান্ডের মোবাইল সম্পর্কে আপনি কিছুই জানেন না। সেই ব্র্যান্ডটি ব্যবহার আপনি কেন করবেন? কারণ এর মধ্য দিয়ে আপনার সুবিধার চেয়ে অসুবিধা বা বিপত্তি বেশি হতে পারে। একইভাবে বলা যায় যে একটা অ্যাপস আপনি ডাউনলোড করলেন, যার সাধারণ উদ্দেশ্য আপনি জানেন, কিন্তু এর ভেতরকার সকল কর্মকৌশল জানেন না, তাহলে অবশ্যই এই ধরনের অ্যাপস বা অন্য যে কোনো প্রাযুক্তিক অনুষঙ্গকে পরিহার করা উচিত নিজের জীবনের নিরাপত্তার জন্য। প্রিয় বন্ধুরা, আসুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হই এবং জেনে বুঝে ব্যবহার করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরায়েলি সরকার পশ্চিম তীরে আরব মন্ত্রীদের যাওয়ার অনুমতি না দেয়া তার চরমপন্থা ও শান্তি প্রত্যাখ্যান প্রমাণ করে। এই মন্তব্য তিনি জর্ডান, মিশর ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আম্মানে যৌথ সংবাদ সম্মেলনে করেন। আরব মন্ত্রীরা ইসরায়েলের এই অহংকারী সিদ্ধান্তকে নিন্দা জানিয়ে বলেছে, তারা পশ্চিম তীরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং শান্তি প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
রোববার সকালে আম্মানে অনুষ্ঠিত গাজা নিয়ে জয়েন্ট এক্সট্রা অর্ডিনারি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে নিয়োগকৃত মন্ত্রিসভা কমিটি জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে বৈঠক করে এবং গাজা অঞ্চলে যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। আল হুসেইনিয়া প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে রাজা আবদুল্লাহ ও মন্ত্রীরা ফিলিস্তিনের অধিকার সুরক্ষা এবং দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমর্থনের গুরুত্বের উপর জোর দেন। সৌদি আরব, মিশর, জর্ডান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগের মহাসচিব নিয়ে গঠিত মন্ত্রিসভা কমিটি রোববার আম্মানে ভিডিও কনফারেন্সে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তার উপদেষ্টা হুসেইন আল শেখ এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সঙ্গে আলোচনা করেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সফাদি বলেন, শনিবার কমিটির সফর নিষিদ্ধ হওয়ার পর থেকে ইসরায়েলি সরকার অঞ্চলের শান্তির সব সুযোগ ধ্বংস করে চলেছে। প্রিন্স ফয়সাল বিন ফারহানও একই কথা বলেন এবং যোগ করেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখলেও সামনে আছে একটি পক্ষ যারা কোনো সমাধান চায় না। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তি জর্ডান নিউজ এজেন্সিকে বলেন, জর্ডান ও মিশর গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্থানচ্যুতির ইসরায়েলের সকল পরিকল্পনার বিরুদ্ধে কঠোর মোকাবিলা করবে। শনিবার ইসরায়েল জানিয়েছে, রোববার অনুষ্ঠেয় ফিলিস্তিন প্রশাসনিক রাজধানী রামাল্লাতে সভা অনুমোদন করবে না। মন্ত্রীরা জুনে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ স্তরের আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন, যা সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে পরিচালনা করবে এবং 1967 সালের সীমানা ও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ভিত্তি করে দুই রাষ্ট্র সমাধান এগিয়ে নেবে। কমিটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং ইসরায়েলকে মানবিক সহায়তা নির্বাধে প্রবেশাধিকার দিতে ও পশ্চিম তীরে উত্তেজনা বন্ধ করার আহ্বান জানায়। এছাড়াও যুদ্ধবিরতির পরে গাজা পুনর্গঠন সংক্রান্ত কায়রো সম্মেলনের গুরুত্বের উপর জোর দেওয়া হয়। মন্ত্রীরা ইসরায়েলি কর্তৃপক্ষের রামাল্লাহ সফর অবরোধকে কূটনৈতিক নিয়মের লঙ্ঘন হিসেবে নিন্দা জানান। আব্বাস কমিটির প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে তার সরকারের সংস্কার, শান্তি ও অহিংসার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক সমর্থন ও আটকে রাখা ফিলিস্তিন তহবিল মুক্তির আহ্বান জানান। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।